বন্ধুরা নমস্কার, জয় হিন্দ। গতকালকে সন্ধেবেলা থেকে ভারতবর্ষের রাজনীতিতে একটা বিরাট ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে। সেটা কি, হঠাৎ করে আবার ইন্দিরা গান্ধী সবার সামনে চলে এসেছেন। হঠাৎ করে আবার দেশের রাজনৈতিক পরিমণ্ডল ইন্দিরা গান্ধী যেন ছেয়ে গেছেন। তার ভক্তরা, তার অনুগামীরা বা তার একসময়ের সমালোচকরা পর্যন্ত তার ছবি দিয়ে পোস্ট করতে শুরু করেছেন। তার নাম, তার ঐতিহাসিক ঘটনা, তার বিভিন্ন কর্মকাণ্ড, তার দৃঢ়তা, তার ব্যক্তিত্ব, তার সাহস, তার পরাক্রম ইত্যাদির কথা আবার বলতে শুরু করেছেন। অজস্র মানুষ পোস্ট করছেন, এখনো করছেন। অজস্র মানুষ শেয়ার করছেন, অসংখ্য মানুষ তাতে কমেন্ট করে নিজেদের সহমত প্রকাশ করছেন। অনেকেই এই কাজগুলো করছেন এবং তাতে দেশের রাজনীতিতে যেন একটা নতুন পরিবেশ, নতুন করে সবকিছু একটা মানুষ দেখতে শুরু করেছে। বিশেষ করে যে নিউ জেনারেশন, যারা ইন্দিরা গান্ধীকে হয় দেখেননি অথবা ইন্দিরা গান্ধী সম্বন্ধে অতটা শোনেনি, তারাও ইন্দিরা গান্ধী সম্বন্ধে হঠাৎ করে যেন অনেক কিছু জানতে শুরু করেছেন। কেন এবং তার রাজনৈতিক প্রভাবটা কি সেটা বলবো, খুব ভালো করে সহজভাবে বুঝিয়ে বলবো। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শুনবেন, কারণ না হলে অনেক কিছু মিস করবেন। কেন হঠাৎ করে ইন্দিরা গান্ধী আপনার সবার সামনে চলে এলেন? তিনি তো 1984 সালের 31 অক্টোবর আমাদেরকে ছেড়ে, পার্থিব দেহ ছেড়ে তিনি চলে গেছেন। তিনি এখন হঠাৎ করে আবার উদয় হলেন কিভাবে? উদয় হলেন কারণ কালকে সন্ধেবেলা থেকে ভারতবর্ষের মানুষ আবার তাকে স্মরণ করতে শুরু করলেন। তার 1971 সালের রূপটা, সেই সময়ের তার বীরত্ব, তার পরাক্রমকে ভারতবর্ষের মানুষ মনে করতে শুরু করলেন। কারণ 1971 সালে ইন্দিরা গান্ধী, তখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন না আমেরিকার রাষ্ট্রপতি, তখন রিচার্ড নিক্সন ছিলেন। রিচার্ড নিক্সনের চোখ রাঙানিকে কিভাবে অস্বীকার করেছিলেন, কিভাবে পৃথিবীর বড় বড় শক্তিগুলোর আপনার ভয়, আতঙ্ক ইত্যাদিকে একেবারে ধুলোয় উড়িয়ে দিয়ে তিনি পাকিস্তানকে কেটে দুটো টুকরো করে দিয়েছিলেন। 1971 সালে তার বীরত্বের কারণে, তার পরাক্রমের কারণে পৃথিবীতে একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। দেশটার নাম আমরা সবাই জানি, বাংলাদেশ। সেই ইন্দিরা গান্ধীর কথা খুব স্বাভাবিকভাবে গতকালকে সন্ধ্যাবেলা থেকে আমি দেখেছি অনেক কংগ্রেস নেতা পোস্ট করেছেন, অনেক কংগ্রেস কর্মী পোস্ট করছেন। শুধু তা না, কংগ্রেস ছাড়া অন্যান্য বিরোধী দলগুলোর অনেক নেতা কর্মী ইন্দিরা গান্ধীর কথা বারবার মনে করছেন। এমনকি আমি দেখেছি বিজেপিরও অনেক গ্রাউন্ড লেভেলের কর্মী বা ছোটখাটো নেতা, তারাও ইন্দিরা গান্ধীর কথা একটু একটু করে পোস্ট করে তারা বলছেন। তারাও অনেকে বলছেন যে ইন্দিরা গান্ধীর কথা শুনেছি, ইন্দিরা গান্ধীর গল্প শুনেছি, এখন সেই গল্পগুলো মনে পড়ছে। এখন কেন হঠাৎ করে ইন্দিরা গান্ধী? কারণ হলো 1971 সালে ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তখন পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছিলেন। তার সাহায্য, ইন্দিরা গান্ধীর সাহায্য তারা চেয়েছিলেন। সেই সময়ে আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে। পাকিস্তানের খুব গভীর বন্ধু আমেরিকা ছিল। আমেরিকা তখনও পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ ছিল। রিচার্ড নিক্সন ছিলেন তার রাষ্ট্রপতি। তো যার বন্ধু আমেরিকা, তার বিরুদ্ধে যুদ্ধের কথা ভাবা পৃথিবীতে ওই সময়ে তো ভীষণ কঠিন ব্যাপার ছিল। আজকের দিনেও অনেক দেশের জন্য কঠিন, কিন্তু তখন তো অনেক কঠিন ছিল। ইন্দিরা গান্ধীকে এটা মনেও করিয়ে দেওয়া হয়েছিল যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ এবং তার কাছে অনেক বড় বড় কঠিন কঠিন ভয়ানক সব যুদ্ধাস্ত্র আছে, যেগুলোকে হারানো সম্ভব না। ইন্দিরা গান্ধীকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। ইন্দিরা গান্ধী একরকম কাজকলা দেখিয়েছিলেন সেই সমস্ত ভয় দেখানোর কথাগুলোকে, এবং তিনি ঠিক করেন যে বাংলাদেশের যে স্বাধীনতাকামী মানুষ, অসহায় মানুষ, অত্যাচারিত মানুষ, পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর দ্বারা দমন এবং পীড়নের শিকার মানুষ, তাদের পাশে তিনি দাঁড়াবেন। তাদের স্বাধীনতার আরতিকে তিনি বাস্তব রূপ দেবেন। ঠিক করে নেন। সেই ক্ষেত্রে যারাই তাকে ভয় দেখাবেন বা মাঝখানে আসবেন, তাদেরকেই তিনি মাঝখান থেকে সরিয়ে দেবেন এবং তাদেরকেই তিনি অস্বীকার করবেন, তিনি সিদ্ধান্ত নেন। ইন্দিরা গান্ধীর সেই রূপটার কারণে কি হয়েছিল? ভারত যুদ্ধে নামে,
পাকিস্তানকে কেটে দুটো টুকরো করে দেয়, পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখে। 71-এ আজকের মতন ভারতের কাছে, পাকিস্তানের কাছে পরমাণু বোমা ছিল না। তখন পরমাণু বোমা পৃথিবীতে কয়েকটা দেশের কাছে মাত্র ছিল। তখন আকাশ, অগ্নি ইত্যাদি মিসাইলগুলো ছিল না বলে আমি জানি। যদি থেকে থাকে, আমি যদি ভুল বলছি হয়, তাহলে কেউ দয়া করে সংশোধন করে দেবেন। কিন্তু আমার ধারণা অনুযায়ী তখন অগ্নি, পৃথ্বী ইত্যাদি জিনিসগুলো ছিল না। তখন এয়ার ডিফেন্স সিস্টেমও ছিল না। কিন্তু আমি যতটুকু জানি যে তখন এগুলোর আবিষ্কারই সম্ভবত হয়নি। অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, অত্যাধুনিক ট্যাঙ্ক, রকেট, ড্রোন, রাফায়েল বিমান ইত্যাদি অনেক কিছুই হয় কম ছিল, না হয় ছিল না। এই সমস্ত কিছু কিন্তু বাস্তবতা ছিল তখন। তখন ভারতকে পৃথিবীতে দরিদ্র দেশগুলোর মধ্যেই একটা ধরা হতো এবং দুর্বল দেশগুলোর মধ্যেও একটা ধরা হতো ভারতকে। কারণ তখন ভারত স্বাধীনতা পেয়েছে মাত্র কত বছর হয়েছে? 1947 থেকে 71, মাত্র 24 বছর হয়েছে। এর আগে 200 বছর, এর আগেও বিভিন্ন সময় বিদেশি আক্রমণকারীদের আমরা অধীনে ছিলাম। ফলে নানান কারণে আমাদের দেশের সম্পদ হানি হয়েছে, আমাদের দেশের শক্তি ক্ষয় হয়েছে। অনেক কিছুর পরে যখন আমরা স্বাধীনতা পাই, আমাদের দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বের কারণে, তখন আমরা অনেকটাই দুর্বল হই, এটা তো ঠিক। এরপরে 71-এ এত বড় যুদ্ধ লেগে যায়, আর একটা দেশকে বিভাজিত করে নতুন দেশে জন্ম দেওয়ার মতন দায়িত্ব চলে আসে। ফলে তার জন্য আমাদের কাছে কিন্তু উপযুক্ত পরিমাণ সবকিছু ছিল না। তার দল, মানে ইন্দিরা গান্ধী যে দলটা করতেন, সেই দলটা মানে কংগ্রেস দল, তখন পৃথিবীতে সবচেয়ে বড় দল ছিল না। তাদের সদস্য সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। এই কথা তিনি কখনো বলেছেন বলে আমি শুনিনি। ইন্দিরা গান্ধীকে আমি দেখেছি কাছে থেকে অল্প সময়ের জন্য। আমার বাবা নিয়ে গেছিলেন ইন্দিরা গান্ধীকে দেখানোর জন্য। কিন্তু ইন্দিরা গান্ধীর ভাষণে আমি এগুলো শুনিনি। কেউ কোনোদিন শুনেছেন বলে আমার মনে হয় না আর কি। শুনে থাকলে আপনারা একটু জানাতে পারেন আমাকে। ইন্দিরা গান্ধীকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে শক্তিশালী নেতা, এই কথাগুলো তখন বলা হতো না। হ্যাঁ, অবশ্যই তিনি পৃথিবীতে একজন বড় নেতা, তাকে সারা পৃথিবীর মানুষ সমীহ করত, সম্মান করত, এইটা তো আমরা ছোটবেলাতেও শুনতাম। দলের মধ্যে তিনি নিরঙ্কুশ ছিলেন না। তার যে দলটা ছিল কংগ্রেস, সেই কংগ্রেস দলের মধ্যে তিনি ছাড়াও আরো অনেক বড় মাপের নেতা ছিল। তার বাবা জওহরলাল নেহরুর সমসাময়িক অনেক নেতা ছিলেন কংগ্রেস দলের মধ্যে। তো ফলে তিনি নিরঙ্কুশ না। তাকে অস্বীকার করার মতন বা তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতন অনেক রাজনৈতিক নেতা তখন তার দলেও ছিল এবং ভারতবর্ষের রাজনীতিতেও ছিল, বিভিন্ন দল মিলিয়েছিল। ফলে তিনি বিরোধিতার সম্মুখীন হতেন তার দলের মধ্যেই, এবং দেশের বিরোধী দলগুলো অনেক শক্তিশালী ছিল, গণতান্ত্রিক পরিবেশ অনেক মজবুত ছিল। সেই অবস্থাতে মানে ফারাক 2025-এর সঙ্গে তো ফারাক অনেক বেশি, স্বাভাবিকভাবেই। কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যে অভাবের সংসার ছিল তখন। ভারতবর্ষকে একটা যদি সংসার হিসেবে ধরি এবং সেই সংসারের মুখিয়া যদি হন দেশের প্রধানমন্ত্রী, তাহলে তার সংসারের মধ্যে অনেক কিছুর অভাব ছিল। অর্থের আপনার অনটন ছিল, জিনিসপত্রের অভাব ছিল, দেশ অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ ছিল না, অস্ত্রশস্ত্র কম ছিল, যুদ্ধ করার জন্য যে সমস্ত সামগ্রী দরকার সমস্ত কিছুরই অভাব ছিল। এই অভাবের সংসারে তার কাছে কি ছিল যেটা পাকিস্তানের কাছে ছিল না, যেটা এমনকি পৃথিবীর অনেক বড় বড় বিশাল বিশাল শক্তিশালী দেশগুলোর কাছেও ছিল না? সেটা ছিল আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধ, আত্ম অভিমান। এই আত্ম অভিমান এবং আত্মমর্যাদা বোধ এবং আত্মবিশ্বাসের উপর বলিয়ান হয়ে সেদিন ইন্দিরা গান্ধী আমেরিকার রিচার্ড নিক্সনের পরোক্ষে দেখানো ভয়কে উপেক্ষা করে পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং পাকিস্তানকে দুটো টুকরো করে দিয়েছিলেন। সেই যে দুটো টুকরো হয়ে যায়, দুটো টুকরো হওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা এখনো পাকিস্তান ভুলতে পারেনি। এখনো পাকিস্তান ছটফট করছে সেই যন্ত্রণায়, কাতর হয়ে। এরপর থেকে পাকিস্তান ভারতবর্ষের উপর নানান রকম ভাবে প্রক্সি ওয়ার করে ভারতবর্ষে অনেক জ্বালাতন করেছে, অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে। কিন্তু কেন? 1971 সালের ইন্দিরা গান্ধীর দেয়া সেই যন্ত্রণার কারণে। তো ইন্দিরা গান্ধী এই যন্ত্রণা, যেটা পাকিস্তান হয়তো যতদিন বেঁচে থাকবে ততদিন মনে রাখতে বাধ্য হবে,
এবং সারা পৃথিবীও কোনোদিন ভুলতে পারবে না। ভারতবর্ষের মানুষের পক্ষে হয়তো সাময়িক সময়ের জন্য হয়তো বিভিন্ন রাজনৈতিক কারণে হয়তো তাকে অবজ্ঞা করা যেতে পারে, তার ভুল ত্রুটি এগুলো হয়তো সামনে আনা যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী আপনার সময়ের জন্য তো তাকে ভোলা সম্ভব না। তো তার কারণে গতকালকে সন্ধ্যাবেলা থেকে কেন হঠাৎ করে বারবার ইন্দিরা গান্ধীর ছবি মানুষ পোস্ট করছেন, ইন্দিরা গান্ধীর সেই সমস্ত বীরত্বপূর্ণ ইতিহাসের কথা তুলে ধরছেন, পাকিস্তানকে কেটে দুটো টুকরো করার কথা বারবার মানুষকে মনে করিয়ে দিচ্ছেন, সেটা যারা পোস্ট করছেন একমাত্র তারাই বলতে পারবেন। আমি পোস্টগুলো দেখার পর আমি ভাবছি যে কেন এটা করছেন, কেন হঠাৎ করে ইন্দিরা গান্ধীকে আবার সামনে তুলে আনার প্রয়োজনীয়তা দেখা দিল। তিনি তো এখন আর শরীরের মধ্যে নেই, ইচ্ছে করলেও তিনি আর শারীরিকভাবে সেই দেহ নিয়ে আর ফিরে আসতে পারবেন না। আত্মা যখন দেহ ছেড়ে দেয় তখন তো আত্মা স্বাধীন হয়ে যায়। ফলে আমরা জানি না তিনি অন্য কোনো পরিবারে আবার জন্মগ্রহণ করেছেন কিনা। যদি জন্ম না গ্রহণ না করে থাকেন, তিনি তো এখন ঈশ্বরের অংশ হয়ে গেছেন, পরমাত্মার অংশ হয়ে গেছেন। তো তাকে আবার এই টেনে এনে এই আমাদের দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আবার কেন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে, কেন আবার তার সমস্ত ইতিহাসকে আবার ঘেটে ঘেটে বের করে এনে আপনার পৃথিবীকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো বারবার আমার মনের মধ্যে জেগে উঠেছে। এবং এত বেশি এই প্রশ্নগুলো জেগেছে, কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি। বারবার শুধু মাথার মধ্যে এগুলোই আমার ঘুরেছে যে হঠাৎ করে কেন ইন্দিরা গান্ধীকে এত বেশি দরকার পড়লো ভারতবর্ষের মানুষের। কংগ্রেস দলের তো কথা তো না হয় বুঝলাম যে কংগ্রেসের নেতা নেত্রীরা, কর্মীরা, সমর্থকরা তারা ইন্দিরা গান্ধীকে মনে রাখবেনি। তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কংগ্রেস দলের তিনি সর্বময় নেত্রী ছিলেন, এবং তার একটা বিরাট ইতিহাস রয়েছে, ফলে মনে রাখবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু অন্য দলের নেতা কর্মী, সাধারণ মানুষ কেন মনে রাখবে? দেশের সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দল করে না, তারাও কেন বারবার ইন্দিরা গান্ধীর কথা বলে তুলে আনবে? তো এই সমস্ত প্রশ্ন বারবার বারবার মাথার মধ্যে ঘোরাফেরা করেছে। তো আমার মনে হলো না এই বিষয়টা আপনাদের সামনে আমার মাথার মধ্যে কেন আমি জমিয়ে রাখবো, কেন শুধু আমার মাথার মধ্যে জমিয়ে রেখে মাথাটাকে আমি বনবন করাবো, আমি আপনাদের সামনে কেন তুলে ধরবো না? তাহলে কি হলো, মনটা একটু হালকা হলো। আপনাদের কাছ থেকে হয়তো উত্তর পেতে পারে, আপনারা হয়তো আমাকে আমার যে কনফিউশন তৈরি হয়েছে, আমার মনে যে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলোর উত্তর হয়তো আপনাদের কাছ থেকে পেতে পারি। তো তার কারণে এই ভিডিওটা করা আর কি। আপনাদের কাছে যদি উত্তর থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা দিতে পারেন। আমার মনে অনেক কনফিউশন, সেই কনফিউশনগুলো দূর করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে সময় উপযোগী এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা একেবারে যথার্থ হয়েছে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করতে পারেন, ভিডিওটাকে শেয়ার করতে পারেন, কমেন্ট করে তো নিজেদের মতামত দিতেই পারেন। আর যদি প্রসেনজিৎ চক্রবর্তী নামের এই ইউটিউব চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে এটাকে আপনার সাবস্ক্রাইব না করে চলে যাবেন। এত নির্দয়ী আপনারা নিশ্চয়ই না, আমার বিশ্বাস আছে। তো এই সমস্ত কিছু এখন আপনাদের কোর্টে আর কি, আপনাদের বল এখন আপনাদের কোর্টে এই ভিডিওতে আমি আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।